আজকের এই গভীর অনুসন্ধানে আমাদের শ্রোতাদের অনেক অনেক স্বাগত। মানে এক আজকের বিষয়টা কিন্তু বেশ রোমাঞ্চকর। হ্যাঁ, একদমই তাই। মানে আক্ষরিক অর্থে গায়ে কাটা দেওয়ার মতো একটা টপিক আজ আমাদের হাতে। রাইট। আমরা আজ কথা বলছি ভারতের ঐতিহাসিক চন্দ্রযান-3 মিশন নিয়ে, আর ওই চাঁদের সেই চির অন্ধকার দক্ষিণ মেরুর রহস্য নিয়ে। আর তার সাথে মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ অভিযানের রূপরেখা ঠিক কেমন হতে চলেছে সেটাও কিন্তু আমরা আজ আলোচনা করব। একদম। তবে শুরুতেই বলে রাখি, আমাদের এই আলোচনার ভিত্তি কিন্তু বেশ কিছু অত্যন্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র। মানে আমরা ইসরোর নিজস্ব কিছু গভীর বৈজ্ঞানিক রিপোর্ট ব্যবহার করছি। হ্যাঁ, আর সাথে থাকছে ইকরা আইএএস এর স্টাডি ম্যাটেরিয়াল আর উইকিপিডিয়া। আর সংবাদ মাধ্যমের দিক থেকে আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ আর আজতাক বাংলার মতো কিছু বিশেষ প্রতিবেদনও আমরা বিশ্লেষণ করছি। তো এইসব মিলিয়ে আমাদের আজকের লক্ষ্য শুধু খবরের শিরোনাম পড়া নয়। আচ্ছা, চলুন বিষয়টি খতিয়ে দেখা যাক। এত কম খরচে ভারত কিভাবে এই অসাধ্য সাধন করল সেটা বোঝা খুব জরুরি। আর চাঁদের পৃষ্ঠে আসলে কি পাওয়া গেছে বা ভবিষ্যতের লুনার মিশনগুলোর জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা দেখব। ঠিক। বিশেষ করে লুপেক্সের মতো বিশাল উদ্যোগের ক্ষেত্রে এই চন্দ্রযান-3-এর সাফল্য কতটা বড় একটা ভিত তৈরি করে দিল সেটা জানা প্রয়োজন। বিষয়টিতে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে এই মিশনটি মহাকাশ গবেষণার ইতিহাসে সাধারণ কোনো পদক্ষেপ নয়। এটা একটা বিশাল উল্লম্ফন বলা যায়। একদম। তথ্যগুলো যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে চন্দ্রযান-3 শুধুমাত্র একটি বৈজ্ঞানিক পরীক্ষা ছিল না। মানে এটা ছিল প্রযুক্তিগত উৎকর্ষ আর চরম প্রতিকূলতাকে জয় করার মানসিকতার একটা চূড়ান্ত নিদর্শন। হ্যাঁ, নিখুঁত পরিকল্পনার একটা অসাধারণ উদাহরণ। আজকের এই আলোচনায় আমরা খবরের পেছনের সেই বিজ্ঞান আর সূক্ষ্ম দিকগুলোই তুলে ধরার চেষ্টা করব। ঠিক। সেই কারণেই শুরুতেই চাঁদের ওই রহস্যময় অংশটা নিয়ে কথা বলা দরকার। মানে চাঁদের দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু। আমরা তো ছোটবেলা থেকেই চাঁদের আলো নিয়ে কত রোম্যান্টিক গল্প শুনে আসছি, তাই না? পৃথিবী থেকে পূর্ণিমার চাঁদ দেখতে কতই না সুন্দর লাগে। তা তো বটেই। কিন্তু আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন থেকে পড়ছিলাম, চাঁদের দক্ষিণ মেরু নাকি এর সম্পূর্ণ বিপরীত একটা জগৎ। একদমই আলাদা একটা জায়গা। মানে 60-69 সালে নীল আর্মস্ট্রংরা চাঁদের যে অংশে নেমেছিলেন তার সাথে এই দক্ষিণ মেরুর নাকি কোনো মিলই নেই। বিজ্ঞানীরা কেন এই নির্দিষ্ট জায়গাটিতেই যাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছেন? এখানে যে বিষয়টি মুগ্ধ করার মতো তা হল চাঁদের এই দক্ষিণ মেরুর ভৌগোলিক আর পরিবেশগত অবস্থা। জায়গাটা কি খুব ভয়ঙ্কর? এক কথায় চরম ভয়ঙ্কর। নীল আর্মস্ট্রংরা চাঁদের বিষুবরেখা বা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি সমতল জায়গায় নেমেছিলেন, যেখানে সূর্যালোক পৌঁছায়। আচ্ছা। কিন্তু দক্ষিণ মেরু একদমই আলাদা। চাঁদের অক্ষের সামান্য হেলে থাকার কারণে দক্ষিণ মেরুর অনেক বিশাল বিশাল খাদ বা ক্রেটারগুলোর ভেতরে বিলিয়ন বিলিয়ন বছর ধরেই সূর্যের আলো পৌঁছায়নি। মানে সেগুলো চিরকাল এক নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে আছে। হ্যাঁ, এখানকার তাপমাত্রা শুনলে যে কেউ শিউরে উঠবেন, কারণ এই অন্ধকার জায়গাগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের -230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। -230 ডিগ্রি? হ্যাঁ, আর পুরো অংশটা জুড়ে রয়েছে অগণিত উঁচু নিচু পাহাড় আর বিশাল বিশাল খাদ। আমি শুনেছি ওই খাদগুলোর কোনোটা নাকি 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একদম ঠিক শুনেছেন। ভাবা যায়? এমন একটা জায়গায় যেখানে আলো নেই আর ঠান্ডায় যে কোনো সাধারণ ধাতু বা ইলেকট্রনিক্স নিমেষের মধ্যে বিকল হয়ে যেতে পারে। সেখানে একটা মহাকাশযানকে সফলভাবে নামানো সত্যি একটা দুঃসাহসিক কাজ। কিন্তু এত ঝুঁকি নিয়ে ওই অন্ধকারে যাওয়ার মূল কারণটা কি? আমি যতদূর পড়েছি এর পেছনে সবচেয়ে বড় আকর্ষণ হল একটা বিশেষ জিনিস যা মানবজাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। হ্যাঁ, এবং সেই জিনিসটি হলো জল। জল? হ্যাঁ, নাসার সোফিয়া টেলিস্কোপ আর ভারতের আগের অভিযান চন্দ্রযান-1-এর ইম্প্যাক্ট প্রোব থেকে পাওয়া তথ্যগুলো বিজ্ঞানীদের একটা অত্যন্ত জোরালো ইঙ্গিত দিয়েছিল। ওই বরফ নিয়ে, তাই তো? ঠিক সেই ইঙ্গিত হল চাঁদের ওই চির অন্ধকার খাদগুলোর ভেতরে অত্যন্ত শীতল তাপমাত্রার কারণে বরফ আকারে প্রচুর জল লুকিয়ে আছে। আর মহাকাশ গবেষণার ক্ষেত্রে পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় জলের উপস্থিতি মানেই সেটা এক কথায় যুগান্তকারী ব্যাপার। একদম যুগান্তকারী। এই জায়গাটিতে আমার একটু বিস্তারিত জানার আগ্রহ রয়েছে। এই জলের গুরুত্বটা যদি আমাদের শ্রোতাদের একটু সহজ করে বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। কারণ চাঁদে জল তো আর শুধু মহাকাশচারীদের তেষ্টা মেটানোর জন্য খোঁজা হচ্ছে না,
এর পেছনে নিশ্চয়ই মহাকাশ অর্থনীতির অনেক বড় কোনো সমীকরণ আছে। মহাকাশ বিজ্ঞানে জল হল সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে অনেকে মহাকাশের সোনালী খনিজ বলে থাকেন। সোনালী খনিজ? বাহ! হ্যাঁ, এই জল কেবল পানের জন্য নয়, এই জমাট বাঁধা বরফ বা জলকে যদি আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ায়, যাকে ইলেকট্রোলাইসিস বলা হয়, ভাঙতে পারি, তাহলে আমরা দুটো জিনিস পাব। হাইড্রোজেন আর অক্সিজেন। একদম। হাইড্রোজেনকে রকেটের অত্যন্ত শক্তিশালী জ্বালানি হিসাবে সরাসরি ব্যবহার করা যায়। আর অক্সিজেন তো মানুষের শ্বাস নেওয়ার জন্য অপরিহার্য। হ্যাঁ, পাশাপাশি সেটি জ্বালানি পোড়ানোর কাজেও লাগে। এর মানে হল, ভবিষ্যতে যদি চাঁদে মানুষের কোনো স্থায়ী ঘাঁটি বা লুনার বেস তৈরি করতে হয়, তবে এই জলই হবে টিকে থাকার সবচেয়ে বড় চাবিকাঠি। কারণ পৃথিবী থেকে মহাকাশে প্রতি 1 কেজি জিনিস পাঠাতে তো প্রচুর টাকা খরচ হয়। ঠিক তাই। পৃথিবী থেকে বারবার জল, জ্বালানি বা অক্সিজেন বয়ে নিয়ে যাওয়াটা অর্থনৈতিকভাবে অসম্ভব। যদি আমরা চাঁদের নিজস্ব জলকে ব্যবহার করে সেখানেই রকেটের জ্বালানি তৈরি করতে পারি, তবে চাঁদকে ভবিষ্যতের মঙ্গল গ্রহ বা আরও দূরের অভিযানের জন্য একটা ফিউয়েল স্টেশন হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ চাঁদ হতে চলেছে ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের জন্য এক বিশাল পেট্রোল পাম্প বা রিফিউলিং স্টেশন। দারুণ ব্যাপার। এবার যদি আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে তাকাই, এবিপি আনন্দের একটা রিপোর্ট খুব সুন্দরভাবে পুরো টাইমলাইনটা তুলে ধরেছিল। হ্যাঁ, 14 জুলাই 2023, ওই দিন ভারতের LVM-3M4 রকেটের মাধ্যমে চন্দ্রযান-3-এর উৎক্ষেপণ হল। আর তারপর 23 আগস্ট ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করল। এই সফট ল্যান্ডিং ব্যাপারটা যে কতটা জটিল, বিশেষ করে দক্ষিণ মেরুর ওই এবড়োখেবড়ো ভূখণ্ডে, সেটা তো আমরা দেখেছি। সফট ল্যান্ডিং প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার প্রধান সমস্যা হল এর অসমতল ভূমি আর মারাত্মক বড় বড় ছায়া। চাঁদের যেহেতু বায়ুমণ্ডল নেই, তাই পৃথিবীর মতো প্যারাশুট খুলে গতি কমানো তো সম্ভব নয়। একদমই না। মহাকাশযানটিকে তার নিজস্ব রকেটের ইঞ্জিন উল্টো দিকে বা নিচের দিকে ফায়ার করে, অর্থাৎ রিভার্স থার্স্টার ব্যবহার করে গতি নিয়ন্ত্রণ করতে হয়। আর ওই যে বললেন ছায়ার কথা, হ্যাঁ, যেহেতু দক্ষিণ মেরুতে সূর্যের আলো খুব হেলে পড়ে, তাই ওই খাদ আর পাহাড়গুলোর বিশাল বিশাল ছায়া তৈরি হয়। ল্যান্ডারের সেন্সরগুলো এই ছায়াকে অনেক সময় গভীর খাদ বলে ভুল করতে পারে। আর এই পুরো কাজটাই ল্যান্ডারকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে করতে হয়। কারণ পৃথিবী থেকে সিগন্যাল চাঁদে পৌঁছাতে আর ফিরে আসতে যে কয়েক সেকেন্ড সময় লাগে, তার মধ্যেই ল্যান্ডার আছড়ে পড়তে পারে। তাই বিজ্ঞানীদের পক্ষে রিমোট কন্ট্রোল দিয়ে ওই শেষ মুহূর্তগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ঠিক, রাশিয়ার লুনা 25-এর তো ঠিক এভাবেই একটা দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছিল। তাহলে এইসব কিছুর অর্থ কি? মানে আমরা তো জানি 2019 সালে চন্দ্রযান-2-এর ল্যান্ডারটি চাঁদের মাটিতে ঠিকমতো নামতে না পেরে আছড়ে পড়েছিল। হ্যাঁ, সেটা একটা বড় ধাক্কা ছিল। ইসরোর নিজস্ব রিপোর্ট আর ইকরা আইএসের স্টাডি মেটেরিয়াল পড়লে বোঝা যায় যে ওই ব্যর্থতা থেকে বিজ্ঞানীরা অনেক কিছু শিখেছিলেন। কিন্তু চন্দ্রযান-3-এর ক্ষেত্রে ঠিক কী এমন পরিবর্তন করা হয়েছিল যা এই অসম্ভব সাফল্য এনে দিল? ইসরো এখান থেকে এক অসাধারণ কৌশল গ্রহণ করেছিল, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ফেইলিয়ার বেসড ডিজাইন, বা সম্ভাব্য সব রকম ব্যর্থতা মাথায় রেখে নকশা তৈরি করা। মানে আগেরবার তারা ভেবেছিল কি সফল হতে পারে। হ্যাঁ, আর এবার তারা ভেবেছিল কি খারাপ হতে পারে এবং সেটা কিভাবে সামালো যায়। আচ্ছা। ল্যান্ডার বিক্রমের পা বা ইম্প্যাক্ট লেগগুলোকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছিল, যাতে একটু বেশি গতিতে বা সামান্য অসমান জায়গায় নামলেও সেগুলো ভেঙে না যায়। আর সফটওয়্যার? সফটওয়্যার আর সেন্সরগুলোকে আরও উন্নত করা হয়েছিল। এছাড়া কন্টিনজেন্সি বা আপৎকালীন ব্যবস্থা বাড়ানো হয়েছিল। মানে ল্যান্ডারের কোনো একটা সেন্সর কাজ না করলেও যাতে অন্য সেন্সর পরিস্থিতি সামলে নিতে পারে, তার ব্যবস্থা ছিল। একদম। অবতরণের শেষ 15 মিনিটকে মহাকাশ বিজ্ঞানীরা বলেন 15 মিনিটের আতঙ্ক বা 15 মিনিটস অফ টেরার। এই সময়টায় ল্যান্ডারকে পুরোপুরি নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা বা নেভিগেশন গাইডেন্স ব্যবহার করে সেকেন্ডের ভগ্নাংশে হাজার হাজার হিসাব কষে সঠিক জায়গা খুঁজে অবতরণ করতে হয়। চন্দ্রযান-3-এর ক্ষেত্রে ল্যান্ডারটি অবতরণের জায়গাটি একটু পরিবর্তন করে একটা অপেক্ষাকৃত সমতল জায়গা নীলেই বেছে নিয়েছিল, যা এর সেন্সরগুলোর নিখুঁত কাজ করার প্রমাণ। একদম ঠিক। এই প্রযুক্তিগত সাফল্যের পাশাপাশি আরেকটা বিষয় আমাকে ভীষণভাবে অবাক করেছে।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মিশনটির বাজেট নিয়ে বেশ আলোচনা হয়েছে। হ্যাঁ, বাজেটের বিষয়টা সত্যিই চমকে দেওয়ার মতো। শুনলে সত্যি চোখ কপালে ওঠার মতো বিষয় যে ভারত মাত্র ৬১৫ কোটি টাকার মতো অত্যন্ত সীমিত খরচে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামিয়ে দিল। এটা সত্যি একটা বড় আহা মোমেন্ট। আমরা তো দেখি হলিউডের বড় বড় সায়েন্স ফিকশন সিনেমা বানাতেও এর চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায়। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মহাকাশ সংস্থাগুলোর হাজার হাজার কোটি টাকার বাজেটের তুলনায় এটা তো এক অবিশ্বাস্য ব্যাপার। একে ফ্রুগাল ইঞ্জিনিয়ারিং বা অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যকরী প্রযুক্তির একটা মাস্টারপিস বলা যেতে পারে। ইসরোর বিজ্ঞানীরা অত্যন্ত দক্ষতার সাথে দেশীয় প্রযুক্তির ব্যবহার করেছেন। অনেক দামি যন্ত্রাংশ বিদেশ থেকে না কিনে তারা ভারতেই সেগুলো তৈরি করেছেন এবং খুব বুদ্ধিমানের মতো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে চাঁদের দিকে যানটিকে ছুড়ে দিয়েছেন যাতে জ্বালানি কম লাগে। এই কারণেই খরচ এতটা কমানো সম্ভব হয়েছে। আর এই অভাবনীয় সাফল্যের নেপথ্যের মানুষদের কথা না বললেই নয়। আজ তক বাংলার একটা প্রতিবেদনে এই নেপথ্যের নায়কদের নিয়ে খুব চমৎকার একটা দিক উঠে এসেছে। হ্যাঁ, ওই দিকটা সত্যি অনুপ্রেরণাদায়ক। আমরা সাধারণত প্রজেক্ট ডিরেক্টর পি ভীরা মুথুভেল বা মিশন ডিরেক্টর মোহন কুমারের মতো বিজ্ঞানীদের নাম শুনেছি, আর রকেট ডিরেক্টর বিজু সি থমাসের নেতৃত্বের কথাও এসেছে। কিন্তু এখানেই বিষয়টি সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। মহিলারা, তাই তো? হ্যাঁ, যারা শুনছেন তারা হয়তো অবাক হবেন যে ইসরোর এই মিশনে প্রায় ৫৪ জন মহিলা বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার সরাসরি যুক্ত ছিলেন। এটা সত্যি একটা দারুণ তথ্য। তারা কেবল সাধারণ কোনো পদে ছিলেন না, বরং অ্যাসোসিয়েট প্রজেক্ট ডিরেক্টর, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে ল্যান্ডার ডিজাইন, ন্যাভিগেশন এবং কন্ট্রোল সিস্টেমের মতো অত্যন্ত জটিল আর গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেছেন। এটি আমাদের সমাজের জন্য এবং বিজ্ঞান গবেষণার জন্য একটা অসাধারণ বার্তা। মহাকাশ গবেষণার মতো অত্যন্ত জটিল এবং চাপযুক্ত ক্ষেত্রে নারীদের এই বিপুল সংখ্যক অংশগ্রহণ আর সরাসরি নেতৃত্ব দেওয়া প্রমাণ করে যে মেধা এবং দক্ষতার কোনো লিঙ্গভেদ নেই। একদমই। এই ৫৪ জন বিজ্ঞানী প্রমাণ করেছেন যে দলগত প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা এবং মেধার মূল্যায়ন থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যায়। একদমই তাই। এবার চলুন মূল বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে যাওয়া যাক। ল্যান্ডার বিক্রম যখন চাঁদের মাটি ছুঁল, তার কিছুক্ষণ পরেই তার পেট থেকে একটা র্যাম্প বেয়ে বেরিয়ে এলো ছোট্ট ৪ চাকার রোভার প্রজ্ঞান। হ্যাঁ, প্রজ্ঞানের কাজটাও খুব ইন্টারেস্টিং ছিল। চাঁদের মাটিতে এই প্রজ্ঞান আর বিক্রম মিলে ঠিক কি কাজ করল? ইসরোর বৈজ্ঞানিক রিপোর্টগুলো এই পেলোড বা বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলোর কাজের ব্যাপারে কি বলছে? ল্যান্ডার আর রোভারের সাথে বেশ কিছু অত্যাধুনিক পেলোড পাঠানো হয়েছিল, আর তাদের আবিষ্কারগুলো আক্ষরিক অর্থে বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। প্রথমে ল্যান্ডারের কথা শোনা যায়। প্রথমে ল্যান্ডার বিক্রমের সাথে থাকা চেস্টে বা CHASTE নামের পেলোডটির কথা বলা যাক। এটি একটা তাপমাপক যন্ত্র যা চাঁদের মাটির প্রায় ১০ সেন্টিমিটার গভীরে প্রবেশ করে তাপমাত্রা পরিমাপ করেছে। আমরা তো জানতাম চাঁদের পৃষ্ঠ অত্যন্ত শীতল। কিন্তু এই পেলোডটি অবাক করা একটা তথ্য দিল। এটি দেখালো যে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা যেখানে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস, মাটির মাত্র ৮ সেন্টিমিটার নিচেই তা -১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তার মানে চাঁদের ওপরের মাটি বা ধুলো অত্যন্ত ভালো ইনসুলেটর বা তাপ নিরোধক হিসাবে কাজ করে। ঠিক ধরেছেন। এই তাপ নিরোধক ক্ষমতা বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করবে যে ভবিষ্যতে চাঁদে মানুষের থাকার জন্য যে লুনার বেস বা ঘর বানানো হবে, তার চারদিকে চাঁদের মাটি দিয়ে প্রলেপ দিলে তা বাইরের চরম তাপমাত্রা থেকে মহাকাশচারীদের কতটা রক্ষা করতে পারবে। চমৎকার। আর কি পেলোড ছিল ল্যান্ডারে? এরপর ছিল ইলসা বা ILSA পেলোড, যা চাঁদের মাটির সূক্ষ্ম কম্পন বা ভূকম্পন মেপেছে। এর মাধ্যমে আমরা চাঁদের অভ্যন্তরীণ গঠন বুঝতে পারব, তাই তো? হ্যাঁ, চাঁদের কোর বা কেন্দ্রস্থল ঠিক কেমন তা জানা যাবে। এছাড়া ল্যাংমোয়ার প্রোব বা LP নামের যন্ত্রটি চাঁদের পৃষ্ঠের কাছাকাছি থাকা প্লাজমা বা চার্জযুক্ত কণার ঘনত্ব পরিমাপ করেছে, যা ভবিষ্যতে মহাকাশযানের রেডিও কমিউনিকেশনের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো তো গেল ল্যান্ডারের কথা। আর সেই ছোট্ট রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরে ঘুরে সে কি পেল? রোভার প্রজ্ঞানের আবিষ্কারগুলো এক কথায় যুগান্তকারী বলা যেতে পারে। প্রজ্ঞানে থাকা লিবস বা LIBS অর্থাৎ লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ নামের একটা পেলোড চাঁদের মাটিতে সরাসরি তীব্র লেজার রশ্মি ফেলে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে। সালফার?
এই সালফার পাওয়ার ব্যাপারটা নিয়ে এত উত্তেজনা কেন? মানে এটা কি খুব দুর্লভ কিছু? দুর্লভ ঠিক নয়, তবে চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি অনেক বড় কিছুর ইঙ্গিত দেয়। কি রকম? পৃথিবী থেকে দূরবীন দিয়ে বা অরবিটার দিয়ে এই সালফারের উপস্থিতি এত নিখুঁতভাবে আগে বোঝা সম্ভব হয়নি। সালফারের উপস্থিতি প্রমাণ করে যে চাঁদের এই অংশে কোনো একসময়ে ব্যাপক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল, অথবা বাইরে থেকে আসা উল্কাপাতের কারণে এই সালফার জমা হয়েছে। আচ্ছা। এছাড়া ভবিষ্যতে চাঁদে পরিকাঠামো তৈরির জন্য জলের বদলে সালফার ব্যবহার করে এক ধরনের লুনার কংক্রিট তৈরি করার সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। মানে বাড়ি বানানোর মালমশলা চাঁদের মাটিতেই মজুদ আছে। একদম। এছাড়া এপি অ্যাক্সেস নামে আরেকটি পেলোড চাঁদের মাটিতে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম এবং টাইটেনিয়ামের মতো বিভিন্ন রাসায়নিক উপাদানের খোঁজ পেয়েছে। অর্থাৎ চাঁদের মাটি আক্ষরিক অর্থেই খনিজের এক বিশাল ভাণ্ডার। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে ইসরোর ওয়েবসাইট থেকে আমি একটা সাংঘাতিক তথ্য পেয়েছিলাম। কোন তথ্যটা? ওই ল্যান্ডার বিক্রম যখন চাঁদের মাটিতে নামছে তখন তার ইঞ্জিনের তীব্র ধাক্কায় ১০৮.৪ বর্গমিটার এলাকা জুড়ে প্রায় ২.০৬ টন চাঁদের ধুলো ছিটকে চারদিকে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, লুনার অ্যাপিগোরলেথ। ঠিক। যারা শুনছেন তারা একবার দৃশ্যটা মনের চোখে কল্পনা করুন। ঘুটঘুটে অন্ধকার একটা বিশাল খাদ, হঠাৎ করে একটা মহাকাশযান সেখানে উড়ে এলো, আর তার ইঞ্জিনের আগুনে ২.৫ টনের মতো চাঁদের জমাট বাঁধা ধুলো বিশাল এক মেঘের মতো চারদিকে ছিটকে গেল। দৃশ্যটা সত্যিই রোমাঞ্চকর, তবে বিজ্ঞানীদের কাছে এর একটা অত্যন্ত বাস্তব আর প্রয়োজনীয় দিক রয়েছে। সেটা কি? চাঁদের ধুলো পৃথিবীর ধুলোর মতো নয়, এগুলো অনেকটা কাচের গুঁড়োর মতো তীক্ষ্ণ হয়। এই যে এত বিপুল পরিমাণ ধুলো ছিটকে গেল, এটি থেকে বিজ্ঞানীরা হিসাব করতে পারছেন যে ল্যান্ডারের ইঞ্জিনের ফোর্স চাঁদের মাটিকে কতটা স্থানচ্যুত করে। ও আচ্ছা। ভবিষ্যতে যখন মানুষের থাকার জন্য বড় এবং ভারী মহাকাশ যান বা ল্যান্ডার চাঁদে নামানো হবে, তখন তার ইঞ্জিনের ধাক্কায় ছিটকে যাওয়া ধুলো যাতে অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা সোলার প্যানেল নষ্ট করে না দেয়, তার জন্য এই তথ্যগুলো ভীষণ জরুরি। ওই যে আপনি বলছিলেন ভারী মহাকাশযানের কথা, সেখান থেকেই আমাদের আলোচনার পরবর্তী ধাপে যাওয়া যাক। হ্যাঁ, ভবিষ্যতের দিকে। উইকিপিডিয়া এবং অন্যান্য সূত্র থেকে জানা যাচ্ছে চন্দ্রযান-৩ কোনো শেষ নয়, বরং এটি ভবিষ্যতের এক বিশাল পরিকল্পনার শুরুমাত্র। এখন আমরা কথা বলবো লুপেক্স মিশন নিয়ে। চন্দ্রযান-৩ যদি পরীক্ষামূলক হয়, তবে লুপেক্স হল এর চূড়ান্ত প্রয়োগ। একদম। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখতে পাব চন্দ্রযান-৩ আসলে প্রমাণ করেছে যে আমরা সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারি। এবার আসল কাজের পালা। মানে ওই ২০২৮ বা ২০২৯ সালের দিকে ভারতের স্পেস এজেন্সি ইসরো আর জাপানের স্পেস এজেন্সি জাক্সা মিলে যে বিশাল যৌথ মিশনটা করতে চলেছে। হ্যাঁ, লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা সংক্ষেপে লুপেক্স। অনেকে একে চন্দ্রযান-৫ বলেও উল্লেখ করছেন। আন্তর্জাতিক সহযোগিতার এই মডেলটা খুব ইন্টারেস্টিং। আমি পড়ছিলাম জাপান বা জাক্সা তৈরি করছে তাদের অত্যন্ত শক্তিশালী H3 রকেট আর রোভারটি, আর আমাদের ইসরো তৈরি করবে এই মিশনের ল্যান্ডার। একদম। মানে ভারত যে ল্যান্ডার প্রযুক্তিতে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, জাপান সেটা মেনে নিয়েই ভারতকে এই দায়িত্ব দিয়েছে। আচ্ছা, এই লুপেক্সের মূল লক্ষ্যটা ঠিক কি? লুপেক্সের লক্ষ্য অনেক বেশি সুনির্দিষ্ট এবং এর প্রযুক্তি হবে চন্দ্রযান-৩-এর চেয়ে কয়েক গুণ উন্নত। এই মিশনের রোভারটি হবে বেশ বড় আর ভারী, আর এর সবচেয়ে বড় চমক হল এই রোভার চাঁদের মাটিতে প্রায় ১.৫ মিটার অর্থাৎ প্রায় ৫ ফুট গভীর পর্যন্ত ড্রিল করতে পারবে। ৫ ফুট গভীরের ড্রিল? তার মানে মাটির ওপরের ধুলো নয়, একেবারে ভেতরের কোর থেকে নমুনা সংগ্রহ। একদম তাই। উদ্দেশ্য হল মাটির গভীর থেকে সরাসরি আদিম নমুনা সংগ্রহ করে সেখানে বরফ এবং জলের প্রকৃত পরিমাণ অনুসন্ধান করা। দারুণ ব্যাপার। এই মিশনে রেইভা বা RIWA নামের একটা বিশাল ইনস্ট্রুমেন্ট প্যাকেজ থাকবে। এই প্যাকেজে LTGA, ট্রাইটন, অ্যাডোর এবং ভারতের তৈরি ইসাপ এর মতো অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি যুক্ত থাকবে। আর প্রতিমা নামের ওই যন্ত্রটা? হ্যাঁ, এগুলোর মধ্যে বিশেষ করে প্রতিমা নামের যন্ত্রটির কথা উল্লেখ করতেই হয়।
এটি অনেকটা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের মতো কাজ করবে। মাটির নিচে কোথায় জল বা অন্যান্য উদ্বায়ী পদার্থ লুকিয়ে আছে তা অন্ধের মতো না খুঁড়ে এই রাডার আগে থেকেই তা শনাক্ত করতে পারবে। অর্থাৎ প্রযুক্তি আমাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে চাঁদের মাটি ফুঁড়ে আমরা আমাদের প্রয়োজনীয় সম্পদ বের করে আনতে পারব। ঠিক তাই। আমরা আমাদের এই বিস্তারিত আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যে এতগুলো তথ্য, এতগুলো যুগান্তকারী আবিষ্কারের কথা জানলাম, যারা শুনছেন তাদের জন্য এই পুরো আলোচনাটির মূল সারসংক্ষেপ আসলে কোথায়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমার মনে হয় চন্দ্রযান-৩ মিশনটি কেবল মহাকাশে একটা রকেট পাঠানোর গল্প নয়। এটি আসলে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার গল্প। একদম ঠিক বলেছেন। আমাদের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে সীমিত সম্পদ, নিখুঁত পরিকল্পনা আর প্রবল ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর যে কোনো উন্নত দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বমানের সাফল্য অর্জন করা যায়। অত্যন্ত চমৎকার একটা উপসংহার। তবে এই চন্দ্রযান-৩-এর সাফল্য এবং ভবিষ্যতের লুপেক্স মিশনের প্রস্তুতি আমাদের সামনে একটা নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটও তৈরি করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে যা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। মহাকাশের আবার ভূরাজনীতি বিষয়টি একটু বিস্তারিত বলবেন? দেখুন, চন্দ্রযান-৩ প্রমাণ করেছে যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো সম্ভব এবং সেখানে সত্যিই অমূল্য সম্পদ, বিশেষ করে জল আর খনিজ লুকিয়ে আছে। হ্যাঁ, জলটাই তো প্রধান। আর ফলে এই দক্ষিণ মেরু এখন আর শুধু বৈজ্ঞানিক গবেষণার শান্ত জায়গা নেই। এটি এখন পৃথিবীর বৃহৎ শক্তিগুলোর মধ্যে কৌশলগত প্রতিযোগিতার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। আচ্ছা। একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর্টেমিস অ্যাকর্ডস, যেখানে ভারতও সম্প্রতি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল কথা হল একটা শান্তিপূর্ণ কাঠামোর মাধ্যমে চাঁদে অভিযান চালানো এবং খনন কাজ করা। আর অন্যদিকে চীন আর রাশিয়া মিলে তৈরি করছে সম্পূর্ণ আলাদা একটা জোট, যার নাম ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা ILRS। 1967 সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী মহাকাশের কোনো অংশের ওপর কেউ মালিকানা দাবি করতে পারে না। কিন্তু যখন ওই জল বা সালফার খনন করার প্রশ্ন আসবে, তখন কি হবে? তার মানে চাঁদের ওই জমাট বাঁধা জল আর বহুমূল্য খনিজ সম্পদ মানবজাতিকে একত্রিত করে মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা করবে? নাকি এই অমূল্য সম্পদ দখলের লড়াই চাঁদের বুকেও পৃথিবীর মতোই এক নতুন স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের জন্ম দেবে? পৃথিবীর ভূ-রাজনৈতিক রেষারেষি কি এবার আক্ষরিক অর্থেই মহাকাশেও ছড়িয়ে পড়তে চলেছে? সত্যি এটি এমন একটা প্রশ্ন যা ভবিষ্যৎ মানব সভ্যতার গতিপথ নির্ধারণ করে দিতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের চাঁদের মাটিতে পৌঁছে দিয়েছে ঠিকই, কিন্তু সেই সম্পদ আমরা কিভাবে ব্যবহার করব, সবার মঙ্গলের জন্য নাকি কেবল নিজেদের আধিপত্য বিস্তারের জন্য, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের মানবতার ওপর। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছিলেন, তারা এই বিশাল আর গভীর বিষয়টি নিয়ে নিজেদের মতো করে একটু ভেবে দেখতে পারেন। আজকের মতো আমাদের এই বিশেষ বিশ্লেষণ এখানেই শেষ করছি। আমাদের চারপাশের এই অনন্ত মহাকাশ আর বিজ্ঞানের অজানা বিষয়গুলো নিয়ে জানার এই আগ্রহ এভাবেই বেঁচে থাকুক। কথা হবে পরবর্তী কোনো বিস্তারিত আলোচনায়। সবাই ভালো থাকবেন।